আমরা কি জানি ইন্ডাস্ট্রিতে এই সব মেশিন স্বয়ংক্রিয়ভাবে কিভাবে কাজ করে? ওয়াশিং মেশিনের মাধ্যমে জামা কাপড় পরিষ্কার হয় কিভাবে? ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরিতে রোবট কিভাবে কাজ করে? বাসাবাড়ি বা প্রতিষ্ঠানে সহজে উপরে ওঠা বা নিচে নামার জন্য আমরা লিফট ব্যবহার করি। এই লিফট কিভাবে কাজ করে? রোবোটিক্স কার, রাডার ইত্যাদি এগুলো কিভাবে কাজ করে? এই সব মেশিন ডিভাইস যন্ত্রগুলো কিভাবে স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে? এই সবগুলো নিয়ন্ত্রণ হয় মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে। আজ আমরা মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। মাইক্রো কন্ট্রোলার কি? মাইক্রো কন্ট্রোলারের ব্যবহার, মাইক্রো কন্ট্রোলার আর্কিটেকচার। তাহলে আমরা এখন এগুলো জানার চেষ্টা করি। আমরা যদি জানার চেষ্টা করি মাইক্রো কন্ট্রোলার কি, মাইক্রো কন্ট্রোলার কী অংশ নিয়ে গঠিত, তাহলে মাইক্রো কন্ট্রোলার হলো একটি স্বয়ংসম্পূর্ণ কম্পিউটিং চিপ যা একটি একক চিপের মধ্যে প্রসেসর বা সিপিইউ, মেমোরি, র্যাম, রম, ফ্ল্যাশ এবং ইনপুট আউটপুট পোর্ট, টাইমার, ইন্টারাপ্ট ইত্যাদি নিয়ে গঠিত। তাহলে মাইক্রো কন্ট্রোলারের ভিতরে যা যা থাকে সিপিইউ, মেমোরি, ইনপুট আউটপুট পোর্ট, টাইমার, ইন্টারাপ্ট। আমরা যখন কিছু সময় পরে আমরা একটা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে এই মাইক্রো কন্ট্রোলারের ব্লক ডায়াগ্রাম সেটার আমরা এগুলো নিয়ে বিস্তারিত বর্ণনা করব। তারপরে এটি মূলত বিভিন্ন নির্দিষ্ট কাজ বা অ্যাপ্লিকেশনের জন্য ডিজাইন করা হয়, যেমন স্বয়ংক্রিয় সিস্টেম, ইলেকট্রনিক ডিভাইস কন্ট্রোল এবং সেন্সর ডেটা প্রসেসিং ইত্যাদি। এগুলো ছাড়াও বিভিন্ন ধরনের কাজ আছে যেগুলো আমরা বিভিন্ন যখন প্রজেক্ট বানাবো তখন আমরা এই যে স্বয়ংক্রিয় সিস্টেমে কিভাবে কাজ করে, ইলেকট্রনিক ডিভাইস কন্ট্রোল এবং সেন্সর ডেটা প্রসেসিং এগুলো কিভাবে হয়, কিভাবে বাস্তবে কাজ করে সেগুলো আমরা প্রজেক্টের মাধ্যমে জানতে পারবো। এখন আমরা শুধু জানলাম মাইক্রো কন্ট্রোলার কি, মাইক্রো কন্ট্রোলারের ভিতরে কি কি থাকে। তারপরে প্রজেক্টের সময় আমরা এগুলো নিয়ে বিস্তারিত বর্ণনা করব আর জানতে পারবো। এখানে আমরা দেখি একটা মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এবং এখানে একটি কি 7 সেগমেন্ট ডিসপ্লে। এটা 7 সেগমেন্ট ডিসপ্লে, এটি মাইক্রো কন্ট্রোলারের সাপেক্ষে আউটপুট হিসেবে ব্যবহার করা হয়েছে এবং কিছু রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে যাতে 7 সেগমেন্ট ডিসপ্লেটি সুরক্ষিত থাকে। পাশে কি আছে, একটি ক্যাপাসিটর এবং একটি ক্রিস্টাল, যেটা মাইক্রো কন্ট্রোলারকে কার্যকারী করার জন্য ব্যবহার করা হয়েছে। আমরা আস্তে আস্তে যখন বিভিন্ন প্রজেক্ট বানাবো, মাইক্রো কন্ট্রোলার, আরডুইনো ইত্যাদি নিয়ে যখন প্রোগ্রাম লিখব তখন আমরা সব বিষয়ে বিস্তারিত জানতে পারবো। এত একদিনে সব কিছু জানা সম্ভব না। মাইক্রো কন্ট্রোলারের ব্যবহার। মাইক্রো কন্ট্রোলারের প্রধান কাজ হলো নির্দিষ্ট অ্যাপ্লিকেশন বা ডিভাইসের কার্যক্রম নিয়ন্ত্রণ করা। এর কিছু ব্যবহার দেখানো হলো। ডেটা প্রসেসিং, সেন্সর বা অন্যান্য উৎস থেকে ইনপুট ডাটা গ্রহণ করে তা প্রসেস করা এবং আউটপুট প্রদান করা। এখানে ল্যাপটপের কিপ্যাড যার বাটনে প্রেস করলে সেটি প্রসেসর কর্তৃক প্রসেস হয়ে আমরা আউটপুট ডিসপ্লে বা কনসোলে সেটি দেখতে পারি। ডিভাইস কন্ট্রোল, ইলেকট্রনিক ডিভাইস যেমন ওয়াশিং মেশিন, রোবোটিক আর্ম বা স্মার্ট হোম সিস্টেমকে নিয়ন্ত্রণ করা। অটোমেশন, শিল্প কারখানায় মেশিন অটোমেশন, মেডিকেল ডিভাইস নিয়ন্ত্রণ এবং স্বয়ংক্রিয় চালিত যন্ত্রপাতির কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হয়। উন্নত কর্মক্ষমতা, এটি কম বিদ্যুৎ খরচে অত্যন্ত কার্যকরীভাবে কাজ করে, যা ছোট ও শক্তি সাশ্রয়ী ডিভাইসে ব্যবহারের উপযোগী। মাইক্রো কন্ট্রোলার আর্কিটেকচার। আমরা স্ক্রিনে একটি মাইক্রো কন্ট্রোলার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের ব্লক ডায়াগ্রাম। এই ব্লক ডায়াগ্রামটি হচ্ছে একটি মাইক্রো কন্ট্রোলারের চিপ। এই যে এটা একটি চিপ। এই চিপের ভিতরে এই যে আপনার এডি কনভার্টার, অসিলেটর, 0 থেকে 40 মেগাহার্টজ, মাইক্রোপ্রসেসর, র্যাম, প্রোগ্রাম মেমোরি এগুলো সংযুক্ত অবস্থায় থাকে। আর সেটাই বড় করে যেটা দেখানো হয়েছে। আর এটি হচ্ছে একটি মাইক্রো কন্ট্রোলার বা প্রসেসরের ফ্রেম। এই ফ্রেমের সাথে বিভিন্ন পিন সংযুক্ত করা থাকে এই চিপের
যে মানে সংযুক্ত জায়গা আছে সেগুলোর সাথে। এখন আমরা যদি এই যে মাইক্রো কন্ট্রোলারের ব্লক ডায়াগ্রাম দেখি, এটাও যা একটু আগে যেটা দেখলাম সেটাও একই। এখানে জাস্ট সহজে বোঝার জন্য এইভাবে বানানো হয়েছে। প্রথমে দেখি কি সিপিইউ। এই যে সিপিইউ, এই সিপিইউর কাজ কি? এই সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটি সকল কার্যাদি এই ইউনিটের মাধ্যমে সম্পাদিত হয়। সকল তথ্য বা ডাটা ইনপুট ডিভাইসের মাধ্যমে গ্রহণ করে তা সিপিইউতে প্রক্রিয়াকরণের জন্য প্রেরণ করা হয়। অর্থাৎ সিপিইউতে যখন ইনপুট থেকে যে কোনো ডাটা বা তথ্য নেয়, সিগন্যাল নেয়, তখন সিপিইউ সেটা প্রক্রিয়াকরণ করে থাকে। তারপরে সিপিইউ ডাটা প্রক্রিয়াকরণ শেষে প্রয়োজনীয় আউটপুট তৈরি করে। সিপিইউ থেকে ইনপুট সিগন্যালগুলো প্রক্রিয়া শেষ হয়ে গেলে আউটপুট সিগন্যাল তৈরি করে, মানে কিভাবে প্রদর্শন করবে সেটা তৈরি হয়। এতে গাণিতিক যৌক্তিক কাজ এবং কন্ট্রোল প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। এই সিপিইউর মাধ্যমে গাণিতিক যৌক্তিক কাজ এবং কন্ট্রোল প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। এবার তারপরে আসি টাইমিং কন্ট্রোল ইউনিট। এই যে টাইমিং কন্ট্রোল ইউনিট। এই টাইমিং কন্ট্রোল ইউনিটের কাজ কি? এই ইউনিটের কাজ হলো মাইক্রো কন্ট্রোলারের অপারেশনের সাথে কুলাকের সমন্বয় সাধন করা। অর্থাৎ সিপিইউ যে অপারেশন করবে এটা কত দ্রুত মানে কাজ সম্পন্ন করতে পারছে, মানে ডাটা প্রক্রিয়াকরণ করতে পারছে সিপিইউ, সেটা এই টাইমিং কন্ট্রোল ইউনিটের মাধ্যমে নির্ধারণ হয়। এই ইউনিট সিপিইউ এবং বিভিন্ন পেরিফেরাল ডিভাইসের সাথে এবং মেমোরির সাথে যোগাযোগের জন্য প্রয়োজনীয় কন্ট্রোল সিগন্যাল তৈরি করে। অর্থাৎ টাইমিং কন্ট্রোল ইউনিট, সিপিইউ, পেরিফেরাল ডিভাইস অর্থাৎ বাহ্যিকভাবে যদি কোনো ডিভাইস সংযোগ করা হয় এবং মেমোরির সাথে মানে এর যে ডাটা স্থানান্তর হয় সেগুলো নিয়ন্ত্রণ করে। তারপরে অসিলেটর সার্কিট। এটা একটি অসিলেটর সার্কিট। এর কাজ কি? অসিলেশন ফ্রিকোয়েন্সি তৈরি করতে এটি ব্যবহৃত হয়। অসিলেশন ফ্রিকোয়েন্সি তৈরি করতে ব্যবহৃত হয়, অর্থাৎ অসিলেটর সার্কিটের মাধ্যমে এই সিপিইউটা কার্যকারী থাকে। মাইক্রো কন্ট্রোলার অসিলেটর হিসেবে সাধারণত কোয়ার্টাস ক্রিস্টাল অসিলেটর ব্যবহৃত হয়। মাইক্রো কন্ট্রোলারে কোয়ার্টাস ক্রিস্টাল ব্যবহৃত হয়। এটা হচ্ছে একটি ক্রিস্টালের প্রতীক। এই ক্রিস্টাল করে কি, এই যে অসিলেটর আর সিপিইউ এটাকে কার্যকারী রাখে। যেমন আমাদের হৃৎপিণ্ড, আমাদের সংকোচন এবং প্রসারণের মাধ্যমে সারা শরীরে রক্ত প্রবাহিত হয়, ঠিক তেমনি এই যে ক্রিস্টালের মাধ্যমে সিপিইউটা মানে এই চিপ মাইক্রো কন্ট্রোলারটিকে ফ্রিকোয়েন্সি সিগন্যালের মাধ্যমে কার্যকারী করে রাখে। এবার আসি মেমোরি সেকশন। এটা হচ্ছে মেমোরি সেকশন। এখানে আছে র্যাম। মেমোরি কম্পিউটার এবং ইলেকট্রনিক্স ডিভাইসে ডাটা বা তথ্য সংরক্ষণ প্রক্রিয়াজাত করার কাজে ব্যবহৃত হয়। কোনো ডাটা বা তথ্য জমা করে রাখার জন্য এই মেমোরি ব্যবহার করা হয়। তারপরে র্যাম। এই র্যামটা কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যাম একটি ভোলাটাইল মেমোরি, প্রোগ্রাম চলাকালীন ডাটা সংরক্ষণ করে। র্যামের মূল বৈশিষ্ট্য হলো এটি দ্রুত ডাটা অ্যাক্সেস করতে সক্ষম। প্রোগ্রাম চলাকালীন ডাটা এবং নির্দেশনা সংরক্ষণ করার জন্য বিদ্যুৎ বন্ধ হলে র্যামের সমস্ত ডাটা মুছে যায়। অর্থাৎ র্যাম ভোলাটাইল মেমোরি। এতে কোনো ডাটা যখন বিদ্যুৎ পাওয়ার অফ হয়ে যাবে তখন র্যাম থেকে যে ডাটাগুলো সংরক্ষিত থাকে সেগুলো মুছে যায়। যদি আমরা উদাহরণ দেখি, যখন আপনি একটি কম্পিউটারে ফাইল খুলবেন তখন সেই ফাইলটি র্যামে লোড হবে। যদি কম্পিউটার বন্ধ হয়ে যায় তাহলে সেই ফাইলের ডাটা র্যাম থেকে মুছে যাবে।
এটি একটি উদাহরণ ছিল র্যামের। তারপরে রম, রিড অনলি মেমোরি। রম, রিড অনলি মেমোরি, এটি একটি নন ভোলাটাইল মেমোরি, অর্থাৎ এটি একটি নন ভোলাটাইল মেমোরি। এতে ডাটা স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়, যা বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেও ডাটা সংরক্ষণ করে রাখে। রমের প্রধান বৈশিষ্ট্য হলো এতে একবার ডাটা লিখলে তা পরিবর্তন করা যায় না, যদিও যায় খুব কম পরিমাণে পরিবর্তন সম্ভব। রমে যদি আমরা একবার ডাটা লিখি সেটা সহজে পরিবর্তন করতে পারি না, যদিও বা যায় তা খুব কম পরিমাণে আমরা সেই রম থেকে প্রোগ্রাম বা তথ্য মুছতে পারবো। এর উদাহরণ যদি দেখি, কম্পিউটারে বায়োস, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, সাধারণত রমে থাকে। কম্পিউটারের যে বায়োস এটা রমে ইনস্টল করা থাকে। তাছাড়া যদি আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোন এর কথা চিন্তা করি, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, যেটা আমরা চাইলেও সহজে পরিবর্তন করতে পারি না, এই অ্যান্ড্রয়েড সিস্টেম রমে ডাটা স্টোর করে রাখে। এটা ছিল রমের উদাহরণ। তারপরে আসি ইপ্রম, ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, এই মেমোরি থেকে আমরা কোনো ডাটা যদি দিয়ে থাকি সে ডাটা আমরা মুছতে পারি। আল্ট্রা ভায়োলেট রশ্মির মাধ্যমে আমরা ডাটা মুছতে পারি। এটাও র্যামের মতো কাজ। তারপরে আসি রেজিস্টার্স। এই রেজিস্টারও একটি মেমোরির মতো কাজ করে, এটাও অস্থায়ী মেমোরি। সিপিইউ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই রেজিস্টারে সকল তথ্য জমা করে রাখে। উদাহরণ হিসেবে যদি আমরা চিন্তা করি 5 এবং 10 এটি যোগ করলে কত হবে, এটির অ্যাকুমুলেটর রেজিস্টার 5 এবং 10 এই দুটি মান সংরক্ষণ করে এবং গণনা করে। তারপরে সেটি স্ট্যাটাস রেজিস্টার সঠিক তথ্য কি ভুল তথ্য সেটি নির্দেশ করে। তারপরে প্রোগ্রাম কাউন্টার, এটি নির্দেশ করে, প্রোগ্রাম কাউন্টার এটিও একটি রেজিস্টার, এটা নির্দেশ করে যে পরবর্তী প্রোগ্রাম বা স্টেটমেন্ট কোন লাইন থেকে শুরু হবে সেটা নির্দেশ করে এই রেজিস্টার মেমোরির মাধ্যমে। তারপরে আসি ইনপুট আউটপুট প্যারালাল অ্যান্ড সিরিয়াল। ইনপুট আউটপুট প্যারালাল অ্যান্ড সিরিয়াল, এখানে ইনপুট আউটপুট আমরা যে বিভিন্ন লোড অথবা ইনপুট সিগন্যাল নেব, আউটপুট পরিচালনা করব, সেটা এখান থেকে পরিচালনা করতে পারি। তারপরে ডিএসি অর পিডাব্লিউএম, এটা হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, পালস ওয়েট মডুলেশন। আমরা যদি কোনো মোটর অথবা একটি এলইডির ব্রাইটনেস নিয়ন্ত্রণ করে থাকি সেক্ষেত্রে এটি ব্যবহার করতে পারি, কারণ আমরা ইনপুটে একটি সিগন্যাল নিই, সেটা সিপিইউ ডিজিটাল করে নেয়। এই যে এডিসি চ্যানেল অর্থাৎ ডিজিটাল অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, অ্যানালগ সিগন্যাল সিপিইউতে আসবে ডিজিটাল কনভার্ট হয়ে। তারপরে আমরা যখন অ্যানালগভাবে চালানোর জন্য আমরা এই ডিএসসি অর্থাৎ ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারের মাধ্যমে সেই লোডটি পরিচালনা হয়। যদি একটি মোটরের কথা চিন্তা করি তাহলে মোটরের ঘূর্ণন আমরা কম বা বেশি করতে পারি, সেটা সম্ভব হয় পালস উইডথ মডুলেশন বা ডিএসসি এর মাধ্যমে, কারণ এর ডিজিটাল সিগন্যাল অ্যানালগ সিগন্যালে পরিবর্তন হয়। তারপরে ইন্টারাপ্ট লজিক, কি আছে ইন্টারাপ্ট লজিক। এই ইন্টারাপ্ট লজিক কি, ইন্টারাপ্টস কি, এটা যদি আমরা দেখি মাইক্রো কন্ট্রোলারের প্রধান কাজ হলো ইন্টারাপ্ট একটি সাবরুটিন কল করা এবং ওই সময়ের গুরুত্বপূর্ণ প্রোগ্রাম সম্পাদনে সহায়তা করা। এর কাজ অত্যন্ত গঠনমূলক, কারণ জরুরি কাজে এই মাইক্রো কন্ট্রোলারকে সহায়তা করে।
ইন্টারাপ্ট রুটিন সম্পাদনকালীন চলমান প্রক্রিয়া স্থগিত হয় এবং ইন্টারাপ্ট সমাপ্তনান্তে চলমান কাজ আবার শুরু করে। এই বিশেষ ইন্টারাপ্ট সাবরুটিনকে বা আইএসআর, এই ইন্টারাপ্ট সাবরুটিন এটাকে সংক্ষেপে আইএসআর বলে। অর্থাৎ এটা যদি আমরা বোঝার চেষ্টা করি, ইন্টারাপ্ট হচ্ছে যখন কোনো প্রোগ্রাম চলমান আছে সেই মুহূর্তে অন্য একটি প্রোগ্রাম বাহ্যিকভাবে দেওয়া হয়েছে এবং সেটা প্রয়োজন, সেক্ষেত্রে চলমান প্রোগ্রামকে স্থগিত করে ইন্টারাপ্টের মাধ্যমে যেটা বাহ্যিকভাবে দেওয়া হচ্ছে সেই প্রোগ্রামটা চলমান রাখবে। এটাই হচ্ছিল ইন্টারাপ্ট লজিকের বৈশিষ্ট্য। তারপর আছে কি টাইমার্স কাউন্টার। এটা টাইমারের মানে টাইমিং এবং কাউন্টারের কাজে ব্যবহার করা হয়, কত দ্রুত কাজ করতে পারে, অর্থাৎ এটার মাধ্যমে টাইম এবং কাউন্টার এটা গণনা করা হয়। এই ছিল মাইক্রো কন্ট্রোলারের ব্লক ডায়াগ্রাম। আমরা পরবর্তীতে আরডুইনো নিয়ে একটি সিলেবাস তৈরি করব এবং আরডুইনো নিয়ে কি কি জানতে পারবো সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্তই।